আপনাদের সামনে আলাপ করতে আসছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য। আপনাদের সামনে কথা বলবেন। ঠিক আছে। অনেক ধন্যবাদ সোহেল। আজকের দেশ গড়ার শীর্ষক পরিকল্পনার আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আজকে সঞ্চালক হাবিবুর নবী সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব, সামনের সারিতে আছেন বিএনপির বিভিন্ন জাতীয়বাদী যুবদল এবং জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ। আমার সামনে বসে আছেন বাংলাদেশের 64 জেলা থেকে আগত জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী কৃষক দলের ভাই এবং দু একজন বোনও আছেন, বোনেরা। আসসালামু আলাইকুম। আপনাদের হাতে এই লিফলেটটা কি আছে? এই সুস্বাস্থ্যের বাংলাদেশ লিফলেটটা আপনারা একটু বার করেন। আজকে আমাদের যে দেশ গড়ার পরিকল্পনা, এই দেশ গড়ার পরিকল্পনা আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আপনারা আছেন যুবদল এবং কৃষক দলের ভাইরা, বোনেরা। তো যেহেতু এখানে আমাদের জাতীয়বাদী যুবদলের ভাইরা আছেন এবং কৃষক দলের ভাইরাও, আমি বলবো যে সবাই মোটামুটি যুবা শ্রেণীর, আমি কবি হেলাল হাফিজের একটা কবিতার অংশ দিয়ে শুরু করতে চাই। ওনার বিখ্যাত কবিতা হলো, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি কবিতাটা বলছি এই কারণে, আমার মনে হয় যে আজকের যে দিনের প্রয়োজন, আমি বলবো যে এখন যৌবন যার ধানের শীষের জন্য ভোট চাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমরা এই যে ইভেন্টটা আয়োজন করেছি, এটা মূলত একটা ক্যাম্পেইনের ইভেন্ট, ক্যাম্পেইনের একটা অংশ। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি 8টি বিষয়কে প্রায়োরিটাইজ করেছেন। আমার মনে হয় যে ইতিহাসের একটা সাক্ষী হয়ে আমরা থাকব, কারণ এবারের ক্যাম্পেইন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে এইটাই প্রথম ক্যাম্পেইন যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু করলো, যে ক্যাম্পেইনের কোরে মূলে আছে আপনার জাতীয় উন্নয়নের 8টি প্রধান বিষয়। কী কী বিষয়? সে বিষয় লিফলেটগুলো আপনাদের কাছে আছে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা অলরেডি 3টা বিষয় শুনেছেন। এই স্বাস্থ্যটা আমাদের আপনাদের জন্য চতুর্থ, আরও 4টি বিষয় আছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের সবার অত্যন্ত গর্বিত হওয়া উচিত যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত যে জ্ঞান ভিত্তিক এবং উন্নয়ন ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতির সূচনার আমরা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলাম। আমি যে দ্বিতীয় প্রসঙ্গ আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, সেটা হলো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আজকে পর্যন্ত অনেক পরিশ্রম করে 31 দফার যে আমাদের রাষ্ট্র কাঠামোর কর্মসূচি, এই 31 দফাকে আপনারা গ্রামান্তরে নিয়ে গিয়েছেন। কিন্তু আপনারা এখন পর্যন্ত যেটা মূলত করেছেন, এই 31 দফার যে আপনার লিফলেট বলেন, ব্যানার বলেন, এগুলোকে আপনারা মিছিলের মাধ্যমে, আপনারা সভার মাধ্যমে, আপনারা গণসংযোগের মাধ্যমে, হাটে বাজারে আপনারা বিতরণ করেছেন। আমরা যদি কমিউনিকেশনের ভাষায় বলি, আপনারা যেটা এই পর্যন্ত করেছেন এইটাকে বলে ডিস্ট্রিবিউশন। এটা হলো আপনারা যখন এই হল রুমের ভিতরে ঢুকেছেন, আপনাদেরকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে, এইটাকে বলে ডিস্ট্রিবিউশন। এইটা আপনারা করেছেন। কিন্তু এই লিফলেট যে আপনাদের ফাইলে যেগুলো আছে, ফোল্ডারে আছে, এবং ইনশাল্লাহ আপনারা যারা যারা এখানে পার্টিসিপেট করছেন, যারা গত 4 দিন করেছেন এবং সামনেও করবেন, সবাইকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। হয়তো আলাদা আলাদাভাবে করতে হবে। আপনারা প্রত্যেকটা লিফলেটে ইলেকট্রনিক কপি পাবেন, যে কপিগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা প্রিন্ট করতে পারবেন। এবং এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা চাই আপনারা ডিসেমিনেট করবেন। এটা ডিসেমিনেটের অর্থ হলো যে এখন আমি কথা বলছি, এই লিফলেটের মধ্যে যা যা আছে একটু পরে এগুলো আপনাদের সাথে আমি আলোচনা করব, এইটাকে বলে ডিসেমিনেশন। কিন্তু এই ডিসেমিনেশন কিন্তু ওয়ান ওয়ে, আমি একাই কথা বলছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা, আমার ভাষা, আমার শব্দচয়ন বা এর কন্টেন্ট আপনারা বুঝতে পারছেন কিনা, এইটা কিন্তু আমি জানি না। এইটাকে বলি আমরা ডিসেমিনেশন। আপনি ডিসেমিনেট করলেন, কিন্তু আপনাদের যে কঠিন কাজটা করতে হবে
এখান থেকে ফেরত যাওয়ার পরে আপনাদের যারা অন্য কর্মী আছে বিভিন্ন লেভেলে, উপজেলায়, ওয়ার্ডে, পৌরসভায় এবং শেষ পর্যন্ত গ্রামে গঞ্জে ঘরে, যে আপনাদেরকে কমিউনিকেট করতে হবে। কমিউনিকেশন অর্থ হলো, আমি যদি কয়েকজনকে নিয়ে বসতাম এখানে, আমি এটা সম্পর্কে বলতাম এবং ওনাদেরকে জিজ্ঞেস করতাম, ভাই এখন আসেন আপনি বলেন তো কি বুঝলেন। এইটাকে বলে কমিউনিকেশন, যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো, যে আমরা যে বুঝলাম এই বুঝের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানো হবে কমিউনিকেশন। সুতরাং ডিস্ট্রিবিউশন থেকে আমাদেরকে পুশ করতে হবে, আমাদেরকে ডিসিমিনেট করতে হবে এবং ডিসিমিনেট করার পরে আমাদের যারা ভোটার, এই ভোটারদের সাথে কমিউনিকেট করতে হবে, যাতে ভোটাররা বুঝতে পারে যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তাহলে বাংলাদেশের জন্য স্বাস্থ্যে, শিক্ষায়, বাণিজ্যে, পরিবেশে কি কি ভ্যালু অ্যাড করবে, এই কমিউনিকেশনটা আপনাদেরকে, এই কঠিন কাজটা আপনাদেরকে ফেরত দিয়ে করতে হবে। এখন আমি আমার এই লিফলেটের যে কন্টেন্ট, এগুলো বলার আগে আমি চাই আপনারা একটা ছোট ভিডিও দেখেন, তারপরে আমরা আলোচনা করব। ভিডিওটা চালান। বাংলাদেশে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিভিন্ন স্তরের প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল উল্লেখযোগ্য। দেশে নানা ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা সময় মতো চিকিৎসা পান না। এর মূল কারণ হল সার্বক্ষণিক সেবার ব্যবস্থা না থাকা, অব্যবস্থাপনা, প্রয়োজনীয় জনবলের অভাব, পর্যাপ্ত রোগ নির্ণয় সেবার ঘাটতি এবং স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতা। এই সংকট সমাধানে বিএনপি একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা প্রস্তাব করছে। বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রতিটি ইউনিয়নে এবং শহর অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট। প্রতিটি নাগরিকের জন্য থাকবে নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা। এই ব্যবস্থায় থাকবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রতিটি কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে আরও 3টি প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং 3 জন প্রান্তিক স্বাস্থ্যকর্মী। পাশাপাশি থাকবে 2 জন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং প্রয়োজনীয় সংখ্যক নার্স, মিডওয়াইফ, প্যাথোলজিস্ট এবং ফার্মাসিস্ট। প্রতি 6 থেকে 10,000 মানুষের জন্য একটি প্রান্তিক স্বাস্থ্যসেবা কাজ করবে একটি সেবা কেন্দ্র হিসেবে। প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রচারমূলক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত রোগীর নিবন্ধন, টিকাদান, রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়, ডায়াবেটিস, জরায়ু মুখের ক্যান্সার, 5 বছর কম বয়সী শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিবার পরিকল্পনা, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টি পরামর্শ, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন প্রচারণা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রদান করা হবে প্রাথমিক চিকিৎসা, মা ও নবজাতক স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা, ল্যাব সার্ভিসের মাধ্যমে ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা, বার্ধক্যজনিত স্বাস্থ্য সহায়তা। একই সঙ্গে রোগী প্রেরণ, ক্রয় প্রক্রিয়া, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আধুনিক করা হবে, যা দুর্নীতি, অপচয় ও হয়রানি দূর করবে। এটাই বিএনপির দৃঢ় প্রতিশ্রুতি। প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও সংযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ। প্রাথমিক স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায়, গুণগত মানের সঙ্গে সময়োপযোগী সেবা, খরচবিহীন প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রান্তিক স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক প্রচার ও প্রতিরোধমূলক সেবা। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার পূর্বে আর কোনো মৃত্যু নয়। বিএনপির নেতৃত্বে আমরা গড়ে তুলব
একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ সবার জন্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটি সুস্থ বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, মন দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন যদি আপনারা সবাই লিফলেটটা হাতে নেন, আমি লিফলেটের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এই লিফলেটে 8টা পয়েন্ট আছে, তার মানে 8টা কি মেসেজ আছে। এই 8টা কি মেসেজ আপনারা যখন আপনাদের ভোটারদের সাথে কমিউনিকেট করবেন বা নেতাকর্মীদের সাথে কমিউনিকেট করবেন, এই 8টা পয়েন্টকে আপনারা হাইলাইট করবেন। কিন্তু তার অর্থ এই না যে আমাদের স্বাস্থ্য খাতে এই 8টা সমস্যাই আছে এবং বিএনপি শুধু এই 8টা সমস্যারই সমাধান করবে। আমরা স্বাস্থ্যের ব্যাপারে একটা এক্সপার্ট টিম গঠন করেছি। এক্সপার্ট টিমে 17 থেকে 18 জন সদস্য আছে। তারা বিভিন্ন পেশা, যদিও স্বাস্থ্য আমাদের বিষয়, কিন্তু এই স্বাস্থ্য সমস্যার সমাধান করতে হলে একজন অর্থনীতিবিদ দরকার, একজন কমিউনিকেশন স্পেশালিস্ট দরকার, একজন ডাক্তার দরকার, একজন হেলথ সিস্টেম স্পেশালিস্ট দরকার। আমাদের বিভিন্ন পেশার লোকদেরকে আমরা মোবিলাইজ করেছি, যারা দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে তারা এসেছে। তারা প্রায় 14 থেকে 15টা ভিন্ন ভিন্ন প্রোগ্রাম ডেভেলপ করেছে। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ডিটেইলড ওয়ার্কিং পেপার ডেভেলপ করা হয়েছে, যাতে সরকারের দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা কাজগুলো শুরু করতে পারি। কিন্তু আপনাদের ক্যাম্পেইনের সুবিধার জন্য যে বিষয়গুলো জনগণের খুব কাছের, যে সমস্যাগুলো জনগণ প্রতিনিয়ত ফেস করে, ওইগুলোকে আমরা শুধুমাত্র এই লিফলেটে নিয়ে এসেছি, যেটা ভিত্তিতে আপনারা আপনাদের ভোটারদের সাথে কথা বলবেন। এবং আমাদের প্রিয় সঞ্চালক যে কথাটা বলেছেন, শুধুমাত্র স্বাস্থ্য খাতের কথা বলেই কিন্তু অনেক দেশে অনেক আপনার দল নির্বাচন জিতেছে। কারণ স্বাস্থ্য প্রত্যেকটা মানুষকে আপনার এফেক্ট করে, প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি যদি সঠিকভাবে এই স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারেন, আপনারা দেখবেন যে আপনাদের নিজ নিজ অঞ্চলে আপনারা জনগণের, যে আমাদের নেতা বলেন, জনগণের মন জয় করতে হবে, জনগণের মনের ভাষা বুঝতে হবে, আপনারা সেটা করতে পারবেন। আমাদের প্রথমেই যেটা আছে 1 নম্বরে, আমরা বলতে চাই দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাত মন্ত্রণালয় থেকে শুরু করে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত দুর্নীতিতে নিমগ্ন। ক্রয় বিক্রয়ের দুর্নীতি, হাসপাতালের দুর্নীতি, সব জায়গাতে দুর্নীতি। আমরা চাই দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, যাতে করে আমাদের যে সাধারণ জনগণ, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত নিম্ন আয়ের যে জনগণ, ওনারা হয়রানি ছাড়াই স্বাস্থ্যসেবা পাবেন। ওনারা দালালদের কোনো রকম প্রতারণার শিকার হবেন না। ওনাদেরকে বাড়তি কোনো ল্যাবরেটরি টেস্ট করতে হবে না, ওনাদেরকে বাড়তি কোনো ওষুধ কিনতে হবে না। আমরা এমনই একটা স্বাস্থ্য ব্যবস্থা ইনশাল্লাহ গড়ে তুলব, যদি ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করা হয়। দ্বিতীয়ত আছে স্বাস্থ্যকর্মী নিয়োগ। আপনারা জানেন আমাদের দেশের স্বাস্থ্য খাতের সমস্যার কোনো অভাব নাই। আমাদের হাসপাতালের অবস্থা খারাপ, আমাদের আপনার ভৌত কাঠামোর অবস্থা খারাপ, কিন্তু সবচাইতে যেটা একটা বড় সমস্যা, আমাদের জনগণের যে সাইজ, সংখ্যা, এর তুলনায় আমাদের ডাক্তার, নার্স, মিডওয়াইফ, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মী, একেবারে প্রান্তিক লেভেলের যে কমিউনিটি হেলথ ওয়ার্কার, এদের সংখ্যা অত্যন্ত নগণ্য। আপনারা শুনে খুবই অবাক হবেন, যেখানে একজন ডাক্তারের জন্য অন্তত 3 জন নার্স দরকার। আমাদের দেশের চিত্রটা হলো, একজন ডাক্তারের জন্য আছে 0.87 বা 0.9 নার্স, তার মানে একজনেরও কম নার্স। তো এইরকম কম সংখ্যক স্বাস্থ্যকর্মী দিয়ে কখনোই সুস্বাস্থ্য ডেলিভার করা যায় না। আমরা ঠিক করেছি, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঠিক করেছেন যে আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই, এই কথাটা আপনারা জনগণকে বলবেন, আমরা পর্যায়ক্রমে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। এবং এই 1 লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80% হবে নারী, কারণ আমরা নারী এবং শিশু স্বাস্থ্যের উপরে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার থাকবে। তৃতীয়ত আপনারা বলবেন যে মহানগর এবং জেলা শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবা। প্রিয় উপস্থিতি, আপনারা শুনে খুবই অবাক হবেন, স্বাধীনতার 55-56 বছর পরেও আজকে পর্যন্ত ঢাকা শহর থেকে শুরু করে আপনারা যদি আপনাদের যার যার পৌরসভার কথাও চিন্তা করেন, কোথাও সরকারি ব্যবস্থাপনায় কোনো প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নাই।
আমরা পুরোপুরি এনজিও এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য। আমরা ঠিক করেছি যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, বাংলাদেশের সব জায়গায় প্রতিটি গ্রামের প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট তৈরি করব। আপনারা ভিডিওতে দেখেছেন একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিটের নিচে থাকবে 3টি প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং এক একটি প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিচে থাকবে 3 জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং এদের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। কি জন্য? কারণ আমরা রোগ প্রতিরোধ করতে চাই, আমরা রোগ প্রতিরোধ করতে চাই এবং আমরা স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চাই। আমরা ইংরেজিতে বলি ডিজিজ প্রিভেনশন অ্যান্ড হেলথ প্রমোশন। আমরা যদি ডিজিজ প্রিভেনশন এবং হেলথ প্রমোশন করতে না পারি, আমরা যদি একজনের ব্লাড প্রেশার যখন নিচের দিকে থাকে তখনই যদি ডিটেক্ট করতে না পারি, আমরা যদি ব্লাড সুগার প্রথমেই যদি কারেক্ট করতে না পারি, আমরা যদি একজন মহিলা যদি সার্ভাইকাল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হন প্রথম স্টেজ যদি ধরতে না পারি, তাহলে পরে এই রোগগুলো যতই প্রগ্রেস করবে ততই স্বাস্থ্য ব্যয় বেড়ে যায়। এবং এই কারণে আমাদের দেশে 74% আমরা যে টাকাটা খরচ করি তার 74% খরচ হয় নিজের পকেট থেকে। এবং এই কারণে আমাদের দেশে প্রত্যেক বছর 4 থেকে 5% মানুষ সর্বশান্ত হয়। তারা আমরা বলি হার্ড কোর পভার্টি, তারা অতি দারিদ্র সীমার মধ্যে চলে যায় এবং তারা কখনোই আর উপরের দিকে উঠতে পারে না। এই জন্য আমাদের এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বারবার বলছেন আমাদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে উন্নত করতে হবে, আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমাদের জনগণের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে এবং আমাদের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এই স্বাস্থ্যসেবাগুলো আমাদের ঘরের কাছে নিয়ে যেতে হবে, যাতে করে আমাদের হাসপাতালগুলোতে আর রোগীর আসতে না হয়। কারণ আমরা রোগ হতে দেব না। আমরা হাসপাতালগুলোকে এখন যে জনাকীর্ণ হাসপাতাল এগুলোকে আমরা এখান থেকে আমরা রোগীর সংখ্যা কমাতে চাই। এরপরেই যেটা আছে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা। আপনারা ভালো করেই জানেন আমাদের দেশের যে গর্ভবতী মা, একজন গর্ভবতী মা কিন্তু ইউনিয়ন পর্যায়ে খুব বেশি হল উপজেলা পর্যায়েই তার সব ধরনের স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, কিন্তু উপজেলাতে আপনার একজন ভালো গাইনোকোলজিস্ট নাই, উপজেলাতে একজন শিশু বিশেষজ্ঞ নাই, জেলা হাসপাতালগুলোতেও একজন ভালো শিশু বিশেষজ্ঞ নাই, যার ফলে যে ব্যাপারটা হয় একজন গরিব মহিলা, গর্ভবতী মহিলা যখন সে তার গ্রাম থেকে ইউনিয়নে যায় তার সেবা পায় না, ইউনিয়ন থেকে যখন উপজেলায় যায় তখন তাকে বলে যে না আপনি সদর হাসপাতালে যান, জেলায় যান, যখন জেলায় যায় তখন বলে যে না আপনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। আমাদের একজন নারীকে অনেক দূর যেতে হয়, তাতে করে তার অনেক বেশি টাকা খরচ হয় এবং এর ফলে যে নারী এবং শিশুর যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। আমরা ঠিক করেছি যে উপজেলা হাসপাতালের মধ্যেই আমরা নারী এবং শিশুর যে স্পেশালাইজড হেলথ কেয়ার, এই স্পেশাল হেলথ কেয়ারের ব্যবস্থা আমরা করব, যাতে করে কোনো নারীর, কোনো গর্ভবতী নারীর বা অন্য কোনো নারীর বা কোনো শিশুর উপজেলার যে বাউন্ডারি, এর বাউন্ডারির বাইরে আর যেতে না হয়। এতে করে স্বাস্থ্য চিকিৎসা সেবা সাশ্রয়ী হবে, হয়রানি কমবে এবং বিশেষ করে আমাদের নারীরা যে বর্তমানে যে ওনাদের যে অত্যন্ত কষ্ট করতে হয় এই কষ্ট থেকে ওনারা পরিত্রাণ পাবে। সুতরাং আপনারা আপনাদের ভোটারদেরকে বলবেন যদি বিএনপিকে আপনারা ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আমাদের যে মা বোন আছে, আমাদের যে শিশুরা আছে, এরা উপজেলা পর্যায় পর্যন্তই তাদের যা যা দরকার সেই দরকারি স্বাস্থ্যসেবা পাবে। এরপরে আছে প্রাণঘাতী রোগের চিকিৎসায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। প্রিয় উপস্থিতি, আপনারা ভালো করেই জানেন আমাদের দেশে আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, যে মারাত্মক রোগে ভোগে, যেমন হার্ট ফেইলিওর বা ব্রেইন স্ট্রোক বা কিডনি ফেইলিওর, এই ধরনের মারাত্মক বা মেজর অ্যাক্সিডেন্ট, এইসব মারাত্মক রোগে ভুগে আমাদের দেশের সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে যায়। আমাদের দেশে প্রাইভেট হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, যেমন অ্যাপোলো হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, অন্যান্য অনেক প্রাইভেট হসপিটাল, কিন্তু এই হাসপাতালগুলোতে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা গরিব যে আমাদের যারা পরিবার আছেন ওনারা যেতে পারেন না, ওনাদেরকে যেতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়তো যান, কিন্তু এই হাসপাতালে অকুপেন্সি রেট 200%-এরও বেশি, ওখানে কোনো সিট নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি অলরেডি
প্রাইভেট হাসপাতালের মালিকদের সাথে কথা বলেছেন। উনি দেখেছেন যে আমাদের দেশে প্রায় 1 লাখ প্রাইভেট হাসপাতালের বেড আছে, কিন্তু এই বেডের অকুপেন্সি হলো 70% অন অ্যাভারেজ প্রায় 30,000 বেড খালি থাকে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে, প্রাইভেট বড় বড় হাসপাতালে সরকারি টাকা ব্যয় না করে এই প্রাইভেট হাসপাতালে যে বেডগুলো আছে, আমরা কোয়ালিটি মান যদি নিয়ন্ত্রণ করতে পারি, এই বেডগুলোকে সরকার ব্যবহার করতে পারে। এক ধরনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা এটাকে বলি স্ট্র্যাটেজিক পারচেজিং। সরকার আগে থেকেই ধরেন অ্যাপেন্ডিসেক্টমি, আপনার অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, সরকার আগে থেকেই 50,000 অ্যাপেন্ডিসেক্টমি কিনে রাখলো অল্প দামে, এবং যখন আমাদের সাধারণ মানুষের যখন এই অপারেশনটা দরকার হবে, তখন সরকার ওই সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে, নির্ভর করবে ওই পরিবারের আর্থিক অবস্থা কেমন, তার কাছে এই যে সার্ভিসটা বিক্রি করবে। এর মাধ্যমে সাধারণ মানুষ, সাধারণ পরিবার স্বল্প মূল্যে অত্যন্ত ভালো হাসপাতালে আপনার সুলভে সরকারি তত্ত্বাবধানে চিকিৎসা সেবা পাবে। এরপরে আসি ঔষধ এবং ভ্যাকসিন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের দেশের যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে বা উপজেলা যে হাসপাতাল আছে, জেলা হাসপাতাল আছে, কোথাও কিন্তু কোনো জনগণের জন্য কোনো ফার্মেসি নাই। ওখানে যে ওষুধের যে আপনার চেম্বারটা আছে, এটা শুধুমাত্র ওখানকার যারা পেশেন্ট, ওই পেশেন্টরা এই ওষুধ পায়। কিন্তু এমনিতে যদি কারো কোনো ওষুধ দরকার হয়, তাহলে তাকে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ফার্মেসিতে যেতে হয় এবং অধিক মূল্যে ওষুধ কিনতে হয়। আমরা ঠিক করেছি, বিশেষ করে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যে ওষুধ দরকার, আমরা প্রায় 50টা ওষুধের লিস্ট করেছি। এই ওষুধ কেনার জন্য কাউকে কোনো টাকা দেওয়া লাগবে না। সরকারি ফ্যাসিলিটিতে গেলে পরে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ঔষধ 100% বিনামূল্যে আমাদের দেশের সাধারণ মানুষ নিতে পারবে। এরপরে আসি দ্বিতীয়ত, আমার যেমন হাই ব্লাড প্রেশার আছে, আপনাদের অনেকেরই হয়তো হাই ব্লাড প্রেশার আছে, বা কারো যদি ডায়াবেটিস হয়, এই ধরনের রোগ হলে পরে একজন ব্যক্তির ওষুধ সারা জীবন খেতে হয়, মৃত্যু আগ পর্যন্ত খেতে হয়। এবং এই কারণে আমাদের বিশেষ করে যারা দরিদ্র পরিবার, তারা এই ওষুধের খরচ দিতে পারে না। তারা ব্লাড প্রেশারের ওষুধ 1 দিন খায়, 1 মাসে 5 দিন খায়, 25 দিন খায় না। ডায়াবেটিস ওষুধ 10 দিন খায়, বাদ বাকি 20 দিন খায় না। তার ফলে এই রোগগুলো তীব্রতা বাড়ে এবং খুব অল্প দিনের মধ্যেই মৃত্যুমুখে মানুষ পতিত হয়। আমরা ঠিক করেছি সরকারি প্রত্যেকটা হাসপাতালে 24 ঘন্টা খোলা থাকবে ফার্মেসি, সপ্তাহে 7 দিন, এবং এই ফার্মেসিগুলো থেকে এই ধরনের ওষুধ আমাদের সাধারণ মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কিনতে পারবে, যাতে করে ওষুধ কিনতে যেয়ে কেউ সর্বশান্ত না হয়। ভ্যাকসিন, আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা খুবই সামান্য। আমরা ঠিক করেছি, আমরা অলরেডি বিশ্ব ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, এদের সাথে আমরা কথাবার্তা বলছি, যাতে করে আমাদের ভ্যাকসিনের সক্ষমতা তৈরিতে ওনারা আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের দেশ ভ্যাকসিনে স্বনির্ভর হয়, যাতে করে সাধারণ মানুষকে আমরা বিনামূল্যে সব ধরনের ভ্যাকসিন বিতরণ করতে পারি। আমাদের শেষ যে পয়েন্টটা, এইটা হলো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রত্যেক বছর, এবারও ডেঙ্গু চিকুনগুনিয়ায় লাখ লাখ মানুষ ভোগে, হাজার হাজার মানুষ মারা যায়। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, আমরা ঠিক করেছি বাংলাদেশে শুধু ঢাকা, চট্টগ্রাম বড় বড় শহরেই না, প্রত্যেকটা গ্রাম থেকে শুরু করে বড় শহর পর্যন্ত আমরা পাড়া মহল্লা ভিত্তিক এই যে মশা নিধন অভিযান আমরা করব, যাতে করে মশা আমাদেরকে আর কামড়িয়ে ডেঙ্গু বানাতে না পারে। আর কিছু ডেঙ্গু চিকুনগুনিয়া যদি আক্রান্ত হয়েই যায়, তাহলে পরে আমাদের যে উপজেলা হাসপাতাল, এমনকি আমাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে, এদের সক্ষমতা আমরা বাড়াবো, যাতে করে এখান থেকে চিকিৎসা নেওয়া যায়, আমাদের সাধারণ জনগণ আপনার পরিত্রাণ পায় এই দুইটি আপনার মশাবাহিত রোগ থেকে। সবশেষে আমাদের যে স্লোগান, প্রিয় ভাইয়েরা, স্লোগান হলো চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত হওয়া নয়, মানসম্মত চিকিৎসা সেবা থাকছে সকলের দোরগোড়ায়। দুটি শব্দ, সর্বশান্ত হওয়া নয়। আপনার ভোটারদেরকে বলবেন, বিএনপি যদি রাষ্ট্র চালানোর দায়িত্ব পায়, এই চিকিৎসা ব্যয় মেটানোর জন্য কাউকে আর সর্বশান্ত হতে হবে না। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, যদি আমরা ধানের শীষে ভোট দেন,
তাহলে পরে এই স্বাস্থ্য সেবা আমরা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আপনাদের দৌড় গোড়ায় নিয়ে যাব, যাতে করে আপনারা রোগে না ভোগেন, তার আগেই যেন আপনাদের রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। বন্ধুরা, এই বলে আমি শেষ করলাম। আপনাদের দু একটা প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিতে পারবো। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন, প্রশ্ন করেন, একটু শান্ত হন, বসেন বসেন, বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল কাদের সেলিম, সাধারণ সম্পাদক ভোলা জেলা যুবদল। আমি যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে, সকল প্রোগ্রামগুলি এখানে আমাদের মান উন্নয়নের জন্য যথেষ্ট বলে আমি মনে করি, কিন্তু যে প্রশ্নটা আমার মনে আসে, প্রান্তিক যেসব জেলাগুলি আছে, দূরসূদূর যেসব জেলাগুলি আছে, ওই জেলাগুলিতে বিশেষজ্ঞ কোনো ডাক্তার থাকতে চায় না। বিএনপি যদি ক্ষমতায় আসে, ওই ডাক্তার ওখানে রাখার কোনো ব্যবস্থা করবেন কিনা, এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। অনেক ধন্যবাদ। আমরা এই ব্যাপারে অনেক আলাপ করেছি। আমাদের আপনার এই যে মেডিকেল প্রফেশনাল, ওনাদের রিটেনশনের জন্য আমাদের একটা প্ল্যানও তৈরি করেছি। আমরা কিছু ইনসেন্টিভ প্রোগ্রাম আমরা ঠিক করেছি, যাতে করে প্রান্তিক পর্যায়ে ডাক্তাররা বা অন্যান্য স্বাস্থ্য যারা প্রফেশনাল আছেন, ওনারা যাওয়ার জন্য ইন্টারেস্টেড হন। আমরা ওনাদেরকে সেই ধরনের প্যাকেজ দেওয়ার জন্য আমরা চিন্তাভাবনা করেছি। ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপেল, আহ্বায়ক নরসিংদী জেলা কৃষক দল। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষজ্ঞ ডাক্তাররা হাসপাতালে চিকিৎসা না দিয়ে তারা নিজস্ব চেম্বার খুলে যে চিকিৎসা সেবা দেয়, এবং আমাদের দেশের যেই 80% কৃষকরা, সাধারণ কৃষকরা ওইখানে চেম্বারে অধিক মূল্যে চিকিৎসা সেবা দিতে পারে না, সেই জন্য এই ব্যাপারে বিএনপি ক্ষমতায় গেলে কি পদক্ষেপ নেওয়া হবে? অনেক ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। আপনার প্রশ্নটা হলো গুড গভর্নেন্সের সাথে সম্পর্কযুক্ত। আপনি যে সমস্যাটা বলছেন, এইটা গত ধরেন 15-20 বছরে তো আমাদের গভর্নেন্সই ছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না, ট্রান্সপারেন্সি ছিল না। যদি একটা গণতান্ত্রিক সরকার আসে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান গতকালকে কিন্তু উনি করাপশনের বিরুদ্ধে কথা বলেছেন, উনি গুড গভর্নেন্সের কথা বলেছেন। যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি অন্যান্য সেক্টরের মতো, আমাদের তখন হেলথ সেক্টরেও আপনার এই গুড গভর্নেন্স ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের একটা শপথ। জি জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোশাররফ হোসেন দীপ্তি। আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা 31 দফার আলোকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশগুলোকে নিয়ে আমরা বিগত প্রায় 1 বছর 1.5 বছর গণসংযোগ করছি, সচেতনতা তৈরি করছি, প্রচার অভিযান চালাচ্ছি। সেখানে আমরা এতদিন বলে এসেছি যে আমরা বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য একটা হেলথ কার্ডের ব্যবস্থা করা হবে, যেটা সহজভাবে ভোটাররা আকৃষ্ট হয়েছে। আমরা এটা সবচেয়ে বেশি, আমরা এই বক্তব্যটা যখন উপস্থাপন করেছি, এটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে আবেগঘনভাবে গ্রহণ করেছে মানুষ। কিন্তু আমরা এখানে যে হেলথ পরিকল্পনা দেখলাম, এখানে এতগুলি কথা বলা হয়েছে, সাধারণ মানুষের কাছে এটা আমরা কিভাবে বলবো, মানুষ কিভাবে নেবে? আমার মনে হয় যদি এই পরিকল্পনায় হেলথ কার্ডকে সংযুক্ত করে কৃষি কার্ডের মতো যদি সহজভাবে উপস্থাপন করা হয়, এটা এই নির্বাচন, যেহেতু এটি নির্বাচনী প্রচারণা, এটা সহজভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। আমার মনে হয় এই ব্যাপারটা আমরা এতদিন বলে এসেছি, আমরা যেন এটা পূর্ণ বিবেচনা করে সেখানে হেলথ কার্ডের শব্দটা ব্যবহার করে লিফলেটটা যেন সাধারণভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুবই ভালো প্রস্তাব। হেলথ কার্ডের উপরে আমরা অনেক কাজও করেছি। হেলথ কার্ড কিভাবে হবে, হেলথ কার্ড কিভাবে ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের সাথে যুক্ত হবে, হেলথ কার্ড কিভাবে ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত হবে, এগুলো আমরা কাজ করেছি। কিন্তু আপনি যা বলেছেন, হয়তো লিফলেটের মধ্যে এটা দিলে পরে আপনারা এতদিন যে কথাগুলো বলেছেন, এটা একটা ধারাবাহিকতা থাকবে। এই মেসেজটা আমরা আলাপ করব এবং আমরা এইভাবে সিদ্ধান্ত নেব। জি, আমি একটা কথা বলবো। প্লিজ বাইরে আসুন। বৈষম্যপূর্ণ বা বৈষম্যহীন না, আসলে কথা বলতে দিচ্ছি না। আসলে আমরা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করি, তো এই জন্য একটু কথা কম বলতে দিচ্ছি আপনাদেরকে। আমি একটু কথা বলি। না, আসলে দুষ্টামি করলাম। আসলে আমাদের হাতে সময় একদম কম, একদম সময় কম। আরো অনেক বিষয় আপনার তো
আপনাদের মানে খিদাও লাগছে না।